এত চাপ লাগে মা বিসমিল্লাহিররহমানিররহিম। পিছে যান পিছে যান ভাই পিছে যান ভাই মোবাইলটা একটু খুলে যুক্তরাষ্ট্র উপলক্ষে আয়োজিত এই সভার সভাপতি সহকর্মী আমার সামনে উপস্থিত আমার প্রিয় নোমান ভাইয়ের ভক্ত অনুরাগী সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাকে যখন আকবর সাহেব বললেন নোমান ভাইয়ের স্মরণ সভা আপনি গেলে ভালো হয়, আমার দাওয়া দিলেন যখন আমি নির্দ্বিধায় গ্রহণ করে নিয়েছি, হ্যাঁ আমি যাব। কারণ নোমান ভাই আমার সিনিয়র ছিলেন, তবে খুব বেশি সিনিয়র ছিলেন না, কিন্তু সিনিয়র ছিলেন। আমরা মনে হয় বলতাম উনি আমাকে খুব আদর করতেন, স্নেহ করতেন। আমরা একসঙ্গে বিএনপি রাজনীতি শুরু করেছিলাম সম্ভবত আমার যদি ভুল না হয়। নোমান ভাই শ্রমিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ওনার সঙ্গে ঢাকা এবং আপনাদের চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় আমার কাজ করার সুযোগ হয়েছিল। ওনার মতো একজন ভালো রাজনৈতিক সহকর্মী পাওয়া খুব ডিফিকাল্ট। এখন যারা রাজনীতি করেন, মঞ্চে যারা আছেন, তারা আমার কথা বুঝতে পারবেন যে আমি কি বলছি, আবার অনেকে বুঝতে পারবেন না। একজন রাজনৈতিক সহকর্মী পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। একজন ভালো সৎ প্রতিবেশী পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনারা আমার কথা বুঝতে পারছেন? একজন ভালো প্রতিবেশী যদি পান, ভাগ্যের ব্যাপার। কারণ প্রতিবেশীর সঙ্গে সাধারণ ঝগড়া লেগেই থাকে, আর ভালো প্রতিবেশী হলে ঝগড়া কখনই লাগবে না। ভাই কিছু মনে করেন, আমার গলাটা আমার খুব খারাপ, একটা ওষুধ খাওয়ার আনা হয়েছে। যাই হোক, তো নোমান ভাইয়ের সহকর্মীদের মধ্যে এখন যারা বেঁচে আছেন, নজরুল ইসলাম খান, বাবু গয়েশ্বরচন্দ্র রায় সহ আরো কিছু বেঁচে আছেন, আমরা আছি আর কি। তো আল্লাহ রহমত। সেই দিকে নোমান ভাই যখন শরীরটা ভেঙে পড়লো, কিন্তু উনি কখনো বলতেন না যে আমার শরীরটা খুব খারাপ। আমরা বুঝতে পারতাম। অনেক মিটিং থেকে ওনাকে আমরা বলেছি যে আপনি বাসাকে রেস্ট নেন, কিন্তু ওনার অনেকটা এতই ভালোবাসতেন দলকে, সকল কাজের সঙ্গে তিনি লেগে থাকতেন। নোমান ভাইয়ের মতো একজন ভালো সৎ নির্মম কর্মী পাওয়া খুব ডিফিকাল্ট। আমি যেটা বলছিলাম যে এখানে যারা বসে আছেন তারা তিলে তিলে অনুভব করবেন যে একজন ভালো সহকর্মী পাওয়া রাজনীতিতে কত দুষ্কর একটা ব্যাপার। কিন্তু আল্লাহ রহমত হয়েছিল, আমরা পেয়েছিলাম নোমান ভাইকে। একসঙ্গে মন্ত্রীও ছিলাম, একসঙ্গে মিছিল করেছি, রাজপথে আন্দোলন করেছি, হাসিনাকে উৎখাত করেছি। ও স্মৃতি নোমান ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত স্মৃতি যেগুলো বলা যায়। তো আমি একটা জিনিস এখনো আমি বলি, কারণ যখন অনুশোচনা কাজ করে তখন বিবেক
বাধা হয়ে দাঁড়ায় না, তখন মন বাধা হয়ে দাঁড়ায় না, তখন বলতে ইচ্ছে করে যে কাজটা ভুল হয়েছিল। নোমান ভাইয়ের এই দলের কাছ থেকে অনেক প্রাপ্তি ছিল, পাওনা ছিল অনেক। উনি দলের জন্য যে কন্ট্রিবিউশন করেছেন সে অনুযায়ী বিএনপির কাছ থেকে ওনার পাওনা ছিল, এবং সেটা দেওয়ার জন্য দায়িত্ব ছিল আমাদের। আমরা সেটা যথাযথভাবে পালন করতে পারি নাই। আমার যখন মনে হয় তখন আমি নোমান ভাইয়ের ছেলেকে বলি, আমার বন্ধু বান্ধবকে বলি, যারা আরো আমার সহকর্মী ওদেরকে বলি, লোকটার করে অবিচার করা হয়ে গেল। যাওয়ার হয়ে গেছে, এখন তো কিছু করার নাই। আমরা দেখি, আল্লাহর কাছে দোয়া করতে পারি যে নোমান ভাইয়ের মতো বিএনপিতে আমাদের আরো নতুন কোনো নেতার জন্ম হবে, আরো ভালো তারা করতে পারবে। প্রিয় ভাইয়েরা, নোমান ভাইয়ের সঙ্গে আমরা আন্দোলন করেছি, এরশাদ বিরোধী আন্দোলন করেছি, হাসিনা বিরোধী আন্দোলন করেছি। এখন থাকলে হয়তো সামনের কোনো আন্দোলনে আমাদের সহযোগী থাকতো। একটি কথা না বললেই নয় যে গতকাল আপনারা দেখেছেন আমাদের ডাকসু ইলেকশন হয়েছে। ইলেকশনে বিএনপি হেরে গেছে, এটা আপনারা বলতে পারেন, কিন্তু আমি কিন্তু বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট কোত্থেকে আসলো। আমার তো হিসেবে মিলে না ভাই। আমি বলতে চাই না যে আমার কারচুপি করেছে, আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি আমি। কারণ আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি, তখন যে আমাদের ইসলামের নেতারা বারবার আমাদেরকে বলেন কি জানেন, যে ভাই খেয়াল রেখেন আওয়ামী লীগ যাতে আর ক্ষমতায় আসতে না পারে, আওয়ামী লীগ ঠেকান সবসময়, যে আওয়ামী লীগ আসলে সবাইকে কুচু কাটা করবে, এটা তাদের ডায়লগ। আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নেই। বুঝতে পারছেন? এখন বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে, এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। কারণ বিএনপি একটি মাত্র দল বাংলাদেশে, যেই দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ, সার্বভৌমত্ব নিরাপদ, মানুষের জান মাল নিরাপদ। আপনি বলতে পারেন যে হ্যাঁ 5ই আগস্টের পরে তো বিএনপির লোকেরা অনেক অত্যাচার করতেছে ইত্যাদি ইত্যাদি। কথাটা সঠিক নয়। বিএনপির সঙ্গে আওয়ামী লীগ বেশি অপকর্ম করছে, আবার জামাতের সঙ্গে আওয়ামী লীগ মিলে অপকর্ম করছে। সমস্ত দোষ বিএনপির উপরে আসছে। আর বিএনপির ছেলেরা তারা কিছুই বোঝে না, তাই বলবো না, বোঝে তারা এই লোক সামাল দিতে পারে নাই হয়তোবা। আমি আজকে বলে যেতে চাই, আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার ভাষায় বলেছেন, বিএনপিতে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো দখলদারের জায়গা হবে না। এখনো যদি কেউ সামাল না দেন, এখনো যদি নিজেকে ঠিক না করেন, তাহলে যদি খবর আসে ইনশাল্লাহ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার মনে রাখতে হবে, বিএনপি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল। মনে রাখতে হবে, বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল। মনে রাখতে হবে, এই দেশের এখন বিএনপি নেতৃত্ব দিচ্ছে আমাদের নেতা তারেক রহমান। সুতরাং এখানে চাঁদাবাজির কোনো জায়গা নাই, এখানে দখলদারির কোনো জায়গা নাই।
মঞ্চে দাঁড়িয়ে কিন্তু আমাদের এখন দখলদাররা বক্তৃতা দেয়, দখলদারি করা যাবে না, বুঝতে পারছেন? আমাদের অবস্থাটা সকলেই মঞ্চে দাঁড়িয়ে চাঁদাবাজির বিরুদ্ধে, দখলদারির বিরুদ্ধে কথা বলে আর বাইরে গিয়ে অপকর্মটা শুরু করে। তো এখন আমরা এই ধরনের লোকগুলোকে কিন্তু আমরা চিনি, আমরা জানি। সাবধান হয়ে যাবেন, চাঁদাবাজের জায়গা বিএনপিতে নাই এবং যারা করতেছেন তারা বিএনপির লোক না, তারা বিএনপির লোক না, তারা যুক্ত হয়েছে বিএনপির নাম দেয়। তো ভাইরা, কালকে ডাকসু ইলেকশন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে কালকে ডাকসু ইলেকশন কিন্তু দুটা কাজ হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং 2008 সালের মতো, আবার ছাত্রলীগের ভোট। দেখেন এরা কত বড় মুনাফিকের দল। এগুলো দেখেন, এদের কারণে 2008 সালে নির্বাচন হয়েছিল। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করতে চায় নাই, জোর করে মুজাহিদ সাহেব আল্লাহ তাকে বেশ নসিব করুন নির্বাচনে নিয়ে গেলেন এবং তার ফল কি হলো? জামাত ইসলামের 4 থেকে 5 জন লোকের ফাঁসি হয়ে গেল আর আমাদের কাছ থেকে চলে গেল সারাদিন কাদের চৌধুরী। প্রিয় ভাইরা, বহুদিন জেল খেলেছি। জেল খেলার এক পর্যায়ে আমার সঙ্গে নিজামী, মুজাহিদ সাহেব, ডাক্তার আবু তাহের এবং যাদের প্রায় 4 জনের ফাঁসি হয়েছে, এরা কিন্তু সকলেই আমার সঙ্গে ছিল। আমরা একসঙ্গে ছিলাম, একই জেলে একই সময় ছিলাম। আমি একদিন নিজামী সাহেবকে জিজ্ঞেস করলাম, নিজামী সাহেবকে শ্রদ্ধা রাখি বলছি, জামাতের বোধ হয় আর নেতা আসবে না এমন, উনি একমাত্র লোক সত্যিকার অর্থেই একজন জ্ঞানী লোক ছিলেন। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে হুজুর, আপনি নির্বাচনে কেন গেলেন বলেন তো? নিজে তো গেলেন, আমাদের নিয়ে গেলেন, মারলেন তো আমাদের জেলখানায় বসে। উনি বললেন, আমি ভাই এই ব্যাপারে কিছু বলবো না, নীরব থাকলেন। পাশে ছিল মুজাহিদ সাহেব, ওনার সঙ্গে আমার বয়সের একটা তফাৎ ছিল না। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, এই যে নিজামী সাহেব কেন মুজাহিদ সাহেব নির্বাচনে গেলেন কেন? উনি বললেন, আপনি বুঝবেন না কেন দিচ্ছি। আজকে দুর্ভাগ্য ওই নির্বাচন কিন্তু ওনাদেরকে ফাঁসির দিকে নিয়ে গেল। ওনাদের 5 থেকে 6 জনের ফাঁসি হলো। তারপর দেখেন আওয়ামী লীগের সঙ্গে তাদের প্রেম কিন্তু ছোটে না, এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে। এই নির্বাচনেও ভারতে বসে বসে তারা ইনস্ট্রাকশন দিয়েছে জামাতকে ভোট দিতে হবে, অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোন সমস্যা থাকে না জামাত ইসলামের। আওয়ামী লীগ বাইরে থেকে বসে জামাতকে বলবে এই মৌলবাদীরা সব দেশে আছে, সুতরাং এই দেশটাকে দখল করতে হবে। এরকম চিন্তা ভাবনা আওয়ামী লীগের ভিতরে আছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না দেশটা কোন দিকে যাচ্ছে। আরেকটা বিষয় হলো, আমাদের এই দেশকে বিএনপি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীন করেছিলেন। এদেশে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। আমি মনে করি, বিশ্বাস করি, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা ছিলাম, একমাত্র বিএনপির হাতেই সারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ, আর কেউ এটাকে নিরাপদ রাখতে পারবে না। সুতরাং আমাদের ভুল ত্রুটি যাই হয়েছে সবকিছু সংশোধন করে আসুন, সামনে আমাদের যা
আরো কঠিন পরীক্ষা আছে। সেই পরীক্ষায় জয়লাভের জন্য যা করা দরকার নিজেদের দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করি। আর একটি কথা আমি বলে যেতে চাই, সেটা হলো ডাকসু নির্বাচনে যাই হোক, যেভাবেই হোক, ওরা ইলেকশনে পাস করেছে। আমি এই কমিটিকে আজকে এই সভা থেকে আমি স্বাগত জানাতে চাই। আমি আশা করব যে এই কমিটি ওরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য চেষ্টা করে এবং তাদের যে সিনিয়র নেতারা ভুল পথে দেশটাকে পরিচালনা দেওয়ার চেষ্টা করছে সেখান থেকে তারা যেন তাদেরকে রক্ষা করে, এই কথাটা আমি আশা করবো। আমি তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা অনেক কষ্ট করে আমার বক্তব্য শুনলেন, আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আবার এখানে আসছিলাম আরো একবার, বহু আগে। আবার কবে আসা হয়, কবে দেখা হয় আমি জানি না। আপনারা সবাই দয়া করে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ভালো রাখেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।